আসসালামু আলাইকুম। আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন দুই সমুদ্রের পানি পরস্পর সম্মিলিত হয় না। যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি একটি অপরটির সঙ্গে একীভূত হতে পারে না। সেখানে রয়েছে বিস্ময়কর এক অদৃশ্য অন্তরাল। অথচ যে যুগে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর কোনো যন্ত্রসামগ্রী ছিল না, 1400 বছর আগে এমন যুগেই কোরআন বলে দিয়েছে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরা আর রহমান। দুই সমুদ্র বলতে মিঠা ও নোনা সমুদ্র বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে উভয় প্রকার দরিয়া সৃষ্টি করেছেন। কোনো কোনো স্থানে উভয় দরিয়া একত্রে মিলিত হয়ে যায়, যার নজির পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে পরিদৃষ্ট হয়। কিন্তু যে স্থানে মিঠা ও নোনা উভয় প্রকার দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে বেশ দূর পর্যন্ত উভয়ের পানি আলাদা ও স্বতন্ত্র থাকে। একদিকে থাকে মিঠা পানি, অপরদিকে নোনা পানি। কোথাও কোথাও এই মিঠা ও নোনা পানি উপরের নিচেও প্রবাহিত হয়। পানি তরল ও সূক্ষ্ম পদার্থ হওয়া সত্ত্বেও পরস্পরে মিশ্রিত হয় না। আল্লাহ তাআলা বলেন, বলতো কে পৃথিবীকে বাস উপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন। অতএব আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। সূরা আন-নামল। অন্যান্য বর্ণিত হয়েছে তিনি সমান্তরাল দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্টি তৃষ্ণা নিবারণ। সেখান থেকে তথ্য পান যে জিব্রাল্টার উত্তর তীর মাকুকেশ আর দক্ষিণ তীর স্পেন থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উথলে ওঠে। এই বড় ঝর্ণাটির উভয় সমুদ্রের মধ্য দিয়ে 45 সূক্ষ্মকোণ দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে বাঁধের মতো কাজ করে। এ ক্রিয়াকলাপের ফলে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর একটি আরেকটির সঙ্গে মিশ্রিত হতে পারে না। দুটি সমুদ্রের মিলনস্থলে যে পৃথকীকরণ বা পর্দা রয়েছে তা খালি চোখে বোঝার উপায় নেই, কেননা বাহ্য সব সাগর একই রূপের মনে হয়। শুধু তিনি নন, বরং অনেক মেরিন বিজ্ঞানী এই রহস্য ভেদ করতে ব্যর্থ হন। 1942 সালে শতাধিক মেরিন স্টেশন সরিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করা হয় কোন জিনিস দুই সাগরের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি করে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করেন, বাতাস পরীক্ষা করেন এবং মাটি পরীক্ষা করেন। এর মধ্যে কোনো বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পাননি। এখানে পানির একটি হালকা একটি ঘন রং পরিলক্ষিত হয়, যা খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব নয়। এমনকি বিজ্ঞানীরা আরও গভীরভাবে বিষয়টি উপলব্ধি করার জন্য এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ভূ উপগ্রহ কেন্দ্র দূরে থেকে অনুধাবনের পদ্ধতির মাধ্যমে বা এর মাধ্যমে ছবি ধারণ করেন। ভূমধ্যসাগরের পানি গাঢ় নীল এবং আটলান্টিক সাগরের পানি হালকা নীল। আর জিব্রাল্টার সেল যা পাহাড় আকৃতি এবং তার রং হলো খয়েরি। ঘনত্ব, উষ্ণতা এবং লবণাক্ততার দিক থেকে ভূমধ্যসাগরের পানি আটলান্টিকের তুলনায় অনেক বেশি। আরও মজার ব্যাপার হলো ভূমধ্যসাগরের পানি জিব্রাল্টার সেল বা সাগরের তলের উঁচু ভূমির ওপর দিয়ে আটলান্টিক সাগরের মধ্যে শতাধিক কিলোমিটারে প্রবেশ করেছে এবং তা 1000 মিটার গভীরে পৌঁছার পরও তার উপরোক্ত বৈশিষ্ট্যের ও রঙের কোনো পরিবর্তন সাধিত হয়নি। যদিও উভয়ের মাঝে রয়েছে প্রচুর ঢেউ, প্রবল খরস্রোত এবং উত্তাল তরঙ্গ, তথাপিও পরস্পর মিশ্রিত হয় না এবং একে অন্যকে অতিক্রম করতে পারে না, যেহেতু উভয়ের মাঝে রয়েছে অতল জলরাশি। নদীর পানির মিষ্টতার মতো সাগরের পানির লবণাক্ততাও বিশাল অতি প্রয়োজনীয়। সাগরের পানি মিঠা হলে বাতাস দূষিত হয়ে যেত, জলে স্থলে সব প্রাণী মারা যেত। সাগরের পানি লবণাক্ত হওয়ায় বাতাস সর্বদা আর্দ্র থাকে এবং এতে মারা যাওয়া প্রাণীর দেহ পচে না। সাগরের মরদেহ পচে গেলে বাতাস দূষিত হতো এবং এর প্রাণ বৈচিত্র্যতা হুমকির মুখে পড়ত।